হৃদরোগ প্রধানত চারটি কারণে হয়ে থাকে। হাই প্রেশার, ডায়াবেটিস, স্মোকিং এবং কোলেস্টেরল বা ডিসলিপিডেমিয়া বা হাইপারলিপিডেমিয়া বলি। তো আমাদের দেশে কিন্তু স্মোকিংয়ের রেট খুবই বেশি। পৃথিবীতে অন্যতম ধূমপায়ী দেশ হচ্ছে বাংলাদেশ। এখানে প্রায় 30-35% লোক সিগারেট খেয়ে থাকে বা ধূমপান করে থাকে বিভিন্ন ফর্মে। তো এর সংখ্যা ধরি তাহলে এটা হিউজ নাম্বার, অত্যন্ত 5-6 কোটি লোক সিগারেট খেয়ে থাকে, যেটা পৃথিবীতে অন্যতম ধূমপায়ী দেশ। এবং এই ইয়াং জনসাধারণ যারা স্মোকিং করে, যেমন আমি জাস্ট 2 দিন আগেও গতকালই আমি একজন 32 বছর বয়সী একজন যুবকের আমি রিং বসিয়েছে 2টা, যার স্মোকিং হচ্ছে অন্যতম কারণ। তো এবং আমি আর্মিতে দেখেছি যে 4জন লোকের 2জন সৈনিক 2জন অফিসারের হার্ট অ্যাটাক হয়েছে যাদের বয়স মাত্র 25 বছর। তারা পিটি, প্যারেড, এক্সারসাইজ, ওয়েট কন্ট্রোল সব কিছু করার পরে হার্ট অ্যাটাক কেন হচ্ছে? স্মোকিংটা হচ্ছে না অন্যতম মানে ইস্যু বা অন্যতম কারণ আর কি। এরকম কাজে আমাদের দেশে যে বেড়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে স্মোকিং। অন্যান্য দেশে, উন্নত দেশে কিন্তু ধূমপান আস্তে আস্তে কমে যাচ্ছে। যেমন আমেরিকাতে 60-এর দশকে প্রায় 60-র উপরে পার্সেন্ট লোক স্মোকিং করতো, এইটা বর্তমানে 13%-এর মতো মাত্র। কত কমে আসছে এটা! তারা বিভিন্ন রকম এক হচ্ছে সিগারেটের উপর ট্যাক্স বাড়ানো, তারপরে যে নন স্মোকিং জোন, এইভাবে বিভিন্নভাবে মেজার নিয়ে তো তারা এই সিগারেটকে কমাতে পেরেছে। কিন্তু আমরা কিন্তু সেই রকম ভালো কোনো উদ্যোগ মানে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেই যাতে আমরা দেখতে পারি যে স্মোকিং আমাদের কমে যাচ্ছে। যদিও কিছুটা কমে যাচ্ছে, হয়তো কিছুটা কম, কিন্তু সংখ্যা হিসাব করলে সেটা অনেক হিউজ নাম্বারের। তার মধ্যে যে আমি দ্বিতীয় বললাম যে প্রেশার, ডায়াবেটিস এবং কোলেস্টেরল। আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রচুর পেশেন্ট আছে যাদের প্রেশার হাই, কিন্তু তারা অনেকে জানে না জেনে হয়তো হার্ট অ্যাটাক হয়ে যায় এরকম। আর দ্বিতীয়ত জানার পরেও তারা ঠিকভাবে ওষুধ খায় না, এটাকে তারা খুব একটা গুরুত্ব দেয় না। সচেতনার অভাব, শিক্ষার অভাব, এসব কারণেই তারা হালকাভাবে জিনিসটাকে নেয় এবং অনেক সময় হার্ট অ্যাটাক হওয়ার পরে অথবা স্ট্রোক হওয়ার পরে তখন সচেতন হয়, ততদিনে অনেক লেট হয়ে যায়। তখন হার্টের যা ড্যামেজ হয়ে যায়, স্ট্রোক হওয়ার পর বিছানায় পড়ে যায়, সেই ক্ষেত্রে তখন খুব দৌড়াদৌড়ি করতে থাকে, বলতে থাকে স্যার এখন আমি ভালো করে আমার চিকিৎসা করবো, আর আমি খাবো না সিগারেট, অথবা আমি প্রেশার এখন কন্ট্রোল করবো, কিন্তু ততদিন অনেক লেট হয়ে যায়। কাজেই যেই রিস্ক ফ্যাক্টরগুলো আমি বললাম যে প্রেশার, ডায়াবেটিস, স্মোকিং এবং কোলেস্টেরল, আমাদের কোলেস্টেরলও অনেক পেশেন্টের আছে যে অনেক হাই থাকে কিন্তু পেশেন্টরা জানে না। এটাও আমাদের অ্যাওয়ারনেস থাকা দরকার। 40 বছর পরে প্রতি 40 বছরের ঊর্ধ্বে মানুষের বছরে একবার অন্তত কোলেস্টেরলটা চেক করা দরকার। এবং কোলেস্টেরলই যথেষ্ট হার্ট অ্যাটাক হওয়ার জন্য, শুধু একটা ফ্যাক্টরি যথেষ্ট। কাজেই কেউ যদি সিগারেট খায়, কোলেস্টেরল প্রথমত 80% কোলেস্টেরল কিন্তু লিভার নিজে তৈরি করে, বিশেষ করে ব্যাড কোলেস্টেরল বলি বা এলডিএল কোলেস্টেরল বলি, এটা লিভার নিজে তৈরি করে। এখানে আমাদের হাত খুব কম। 20% কোলেস্টেরল হচ্ছে খাবার থেকে আসে, বিভিন্ন রকম রিচ ফুড, এই চর্বি জাতীয় খাবার, এইসব থেকে 20% আসে ইয়ে থেকে। কাজেই এই যে ইয়াগুলা মানে কোলেস্টেরলকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, দুইভাবেই কন্ট্রোল করতে হবে। এক হচ্ছে আমাদের জানা দরকার কার কোলেস্টেরল হাই, এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে হার্ট অ্যাটাক হয়েছে এরকম, তাদের আরও স্ক্রিনিং করা দরকার, কোলেস্টেরল চেক করা দরকার এবং হাই থাকলে কন্ট্রোল করা দরকার। আর সেকেন্ড, খাদ্যাভ্যাস। যেসব রিচ ফুড আছে যেমন ঘি, মাখন, মগজ, দুধের সর, তারপরে গরুর মাংস, এইগুলো জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। মানে রেগুলার না খাওয়া, কোনো সময় খাওয়া যাবে না এরকম না। কালে ভদ্রে, বিয়ে শাদী, অনুষ্ঠান আদি এরকম ক্ষেত্রে আমি বলছি মাঝে মাঝে খেতে পারবেন, কিন্তু রেগুলারলি না খেলে হবে। ধন্যবাদ। এটা নিয়ে আসলে মানুষের অনেকটা কৌতূহলও আছে এবং অনেক সময় মিসকনসেপশনও আছে। যদিও আমরা বলি রিং বলতে মিন করে গোলাকার টাইপ, এটা কিন্তু আসলে স্প্রিং। তো রিংটা একটু শ্রুতিমধুর বা একটু কী বলা যায়, ওয়েডিং রিং, বিভিন্ন রিংয়ের কথা বলি। রিংয়ের মাধ্যমে আমার মাঝে মাঝে বলি যে ডাক্তার আর পেশেন্টের মধ্যে একটা রিলেশন তৈরি হয়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে
ওই রিংয়ের মাধ্যমে একটা তৈরি হয়, সেরকম একটা ডাক্তার পেশেন্টের মধ্যে একটা সুন্দর রিলেশন তৈরি হয় রিংয়ের মাধ্যমে। তো এই রিংটা না বলে আমরা স্প্রিং বলা উচিত, কারণ এটা জাস্ট এক্স্যাক্টলি আমরা কলমের মধ্যে যেমন স্প্রিংটা থাকে এটা এক্স্যাক্টলি সেম দেখতে, আসলে এটা স্প্রিং একটা, কিন্তু স্প্রিংটা খুব দামি মেটালের তৈরি এবং এটার এইরকম একটা স্প্রিং, এটা এক্সপ্যান্ড করার পরে এটা আর আগের জায়গায় ফিরে আসে না, এটা হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য এরকম। তো রিংটা আমরা কিন্তু লাগাই পেশেন্টের কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করার জন্য। কোয়ালিটি অফ লাইফ কি জিনিস, অর্থাৎ পেশেন্টের ডে টু ডে অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যেমন পেশেন্টের হাঁটা দরকার, অনেক সময় জোরে তাড়াহুড়া করতে হয়, অথবা এই ধরনের যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি হ্যাম্পার হয়ে যায়, অর্থাৎ সীমিত হয়ে যায় তার অ্যাক্টিভিটিস, তখনই আমরা তাকে ওষুধের পাশাপাশি, অনেক পেশেন্ট আছে যে আমরা হার্টের ব্লক আছে, আমরা অ্যাঞ্জিওগ্রাম করে দেখলাম যে ব্লক আছে, কিন্তু ওষুধ খেয়ে সুন্দর তার অ্যাক্টিভিটি সবই করতে পারে, তখন আমরা কিন্তু রিং বসাই না। এটা প্রায় স্ট্যান্ডার্ড বইয়ের কথা, এটি নিয়ম আর কি। কিন্তু কাউ একজন পেশেন্টের ব্লক আছে এবং ওষুধ দেওয়ার পরেও তার সিমটম ইমপ্রুভ করছে না, অর্থাৎ ওষুধ খাওয়ার পরেও দেখা যায় চলাফেরা করতে গেলে বুকে ব্যথা করে, একটু জোরে হাঁটলে ব্যথা করে, সেই ক্ষেত্রে তাকে আমরা রিং অথবা বাইপাসের কথা বলি আর কি। এরকম স্যার, এই আপনি মানে রোগীদের উদ্দেশ্যে হার্ট ভালো রাখার জন্য কি কি পরামর্শ দিবেন? ধন্যবাদ। আমি পেশেন্টদেরকে বলবো যে হার্ট ডিজিজ কিন্তু এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ, এটাকে আমরা বলি রোগ প্রতিরোধ করা সম্ভব। তো আপনারা শুরুতেই আমি যে বলেছি যে রিস্ক ফ্যাক্টরগুলো, যে প্রেশার, ডায়াবেটিস, স্মোকিং, কোলেস্টেরল, আপনারা যদি দয়া করে ধূমপান ছেড়ে দেন, আমাদের দেশে 25% হৃদরোগ কমে যাবে, শুধু ধূমপান ছেড়ে দিলে কমে যাচ্ছে। এর মধ্যে আরেকটু বলে নেই, পান সুপারিও কিন্তু একইভাবে মারাত্মক আমাদের দেশে, যেটা বহুল ব্যবহৃত একটা জিনিস, কিন্তু খুবই অবহেলিত অথবা কম আলোচনা করা হয় এই পান সুপারি নিয়ে। পানের যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে তার মধ্যে জর্দা, এটা জাস্ট তামাকের পাতা থেকে বানানো হয় এবং এর ক্ষতিকারিতা হচ্ছে সিগারেটের চেয়ে 4 গুণ বেশি। কেন? সিগারেটের ধোঁয়াটা কিছু হলেও বের হয়ে আসে, কিন্তু এই জর্দাটা পুরোপুরি শরীরে অ্যাবজর্ব হয়, যার ফলে 4 গুণ বেশি ক্ষতি করে থাকে। এবং যারা এটা কিন্তু সিগারেট যেমন নেশা তৈরি করে অথবা হ্যাবিট ফর্ম করে অথবা মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যায়, ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, তেমনি পান সুপারির ডিপেন্ডেন্সি কিন্তু আরও বেশি মারাত্মক। অনেক পেশেন্ট বলে যে স্যার সিগারেট ছাড়া সম্ভব, কিন্তু পান সুপারি ছাড়া সম্ভব না। এত নেশা হয়ে যায় যে মানুষ, যারা আপনারা যদি খেয়াল করবেন, যারা নেশাগ্রস্ত পান সুপারিতে, তারা ঘন্টায় ঘন্টায় পান খায় এবং না খেলে একদম অস্থির হয়ে যায়। একবার আমার মনে হচ্ছে যে একটা এরকম রোগীর অপারেশন হলো, যেহেতু বেশ কয়েক ঘন্টা সে সিগারেট পান খেতে পারে নাই, এমন অস্থির ভাব হয়ে গেল যে মনে হয় যে সেই এখনই মারা যাচ্ছে বা এরকম, খুবই শ্বাসকষ্ট এরকম। আমাকে তাড়াতাড়ি সার্জন আমাকে রেফার করলো। আমি তার দেখি যে ওই অবস্থায় দেখি ঠোঁটে পানের দাগ, অর্থাৎ পান খেয়েছে রিসেন্টলি। তখন আমি বললাম আপনার কি পান খেতে খুব ইচ্ছা করে? বলে স্যার আমার খুব ইচ্ছা করে স্যার। তো ওরা সার্জন চাচ্ছিল তাকে ইমিডিয়েটলি আইসিইউতে শিফট করবে। যখন আমি বললাম তাহলে একটা পান এনে দিব, স্যার পান এনে দেন, আমার আর কিচ্ছু লাগবে না, তা আমার সব ঠিক হয়ে যাবে। তাহলে চিন্তা করেন যে কত নেশা হতে পারে এরকম। এবং আমার এক আত্মীয় আছে, একদিন পান সুপারি শেষ হয়ে গেল, রাত 12টার সময় তার প্রতিবেশিনীর কাছে গিয়ে হাঁটে, রাত 12টায়। তখন উনি অবাক হয়ে গেলেন, আপনি জীবনে আমার কাছে রাতে আসেন না, এত রাতে চলে আসছেন? বলে আমার পান দরকার, আমার পান শেষ হয়ে গেছে, আমাকে পান দিতে হবে। এইরকম হচ্ছে একটা উদাহরণ আর কি এরকম। তো কাজে আমরা এই পান সুপারির ব্যাপারে আমাদের সতর্কতা হওয়া দরকার। এবং এটা কিন্তু একদম সিগারেটের ধোঁয়া যেভাবে এফেক্ট করে, সিগারেট যেভাবে এফেক্ট করে সেভাবে এটা ক্যান্সারোজেনিক, তারপরে প্রেশার বাড়ায়, হার্টের রোগ বাড়ায়, ক্যান্সার করে। যেমন সুপারি একদম এস্টাবলিশ ক্যান্সারোজেনিক একটা সাবস্টেন্স। এটা ক্যান্সার ইন্টারন্যাশনাল যে ক্যান্সার ইনস্টিটিউট আছে, গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা যে মার্কিং করেছে সুপারিকে অন্যতম একটা ক্যান্সারোজেনিক সাবস্টেন্স বলেছে। এবং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুখের এবং গলার ক্যান্সার সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর লোক পান সুপারি খেয়ে থাকে। এবং একটা স্টাডি হচ্ছে যে আমাদের দেশে 30 থেকে 35% মুখের এবং গলার ক্যান্সার এটা পান সুপারি খাওয়ার কারণে হয়ে থাকে। না, যত ধরনের ক্যান্সার আছে তার থেকে
30-35% ক্যান্সার শুধু সুপারি খাওয়ার কারণে হয়ে থাকে। তাহলে সুপারিটা কত বড় ডেঞ্জারাস! অনেক বেশ চুনটা কিরকম স্যার? একই রকম, চুনও ক্ষতিকারক। চুন যদি আমরা 10 বার, চুনের কাজটা কি? চুন মুখে একটা অ্যালকালাইন মিডিয়া তৈরি করে, এর মাধ্যমে সুপারির যে ইনগ্রিডিয়েন্টগুলো যে ওইগুলো দ্রুত অ্যাবজর্ব হয়, চুনের মাধ্যমে অ্যাবজর্ব হোক, মুখ থেকে সরাসরি শরীরে চলে যায়। এবং এই সুপারির যে 5টি ইনগ্রিডিয়েন্ট পান সুপারির, পান সুপারির, জর্দা, খয়ার এবং চুন, এবং 4টি উপাদানই ক্ষতিকর। এর মধ্যে শুধু পানটা হয়তো বলা যেতে পারে একটু রেচক বা কনস্টিপেশন যাদের থাকে এদের জন্য এটা কিছু উপকারী হয়, কিন্তু 4টাই যদি ক্ষতিকার হয়ে থাকে আলটিমেটলি তো ক্ষতিকারক দিকটাই বেশি। এবং এই যে চুন, যদি কেউ যদি 15 বার পান খায় তাহলে 15 বার এই একটু একটু করে চুন পরিমাণে অনেক হয়ে যায় কিন্তু, এবং এটা কিডনিতে পাথর তৈরি করে। তারপরে মানে মিল্ক অ্যালকালি সিনড্রোম বলে, অ্যাসিডিটি বাড়ায়, এরকম নানা রকম সমস্যা সৃষ্টি করে এরকম। তো কাজে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি পান সুপারি খাওয়ার এরকম নেশা হয়ে থাকে, ছেড়ে দেওয়াই ভালো। আপনার সিগারেট ছেড়ে দেন, আপনি অন্তত 25% হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তারপর ডায়াবেটিসকে ভালো নিয়ন্ত্রণে রাখুন, প্রেশারকে ভালো নিয়ন্ত্রণে রাখুন। কোলেস্টেরল 40 পার হয়ে যাওয়ার পর আপনার বয়স, আপনি নিয়মিত লিপিড প্রোফাইল বা কোলেস্টেরলটা চেক করুন। এটা যদি বেশি হয়ে থাকে আপনি কোলেস্টেরল ওষুধ খাবেন, ডায়েট কন্ট্রোল করবেন। আমি মনে করি এই 4টা রিস্ক ফ্যাক্টরকে আমরা যদি মেটিকুলাসলি কন্ট্রোল করি, আমরা অনেক ভালো থাকতে পারি। শারীরিক এক্সারসাইজ করা, ওয়েট কন্ট্রোল করা, এসবের মাধ্যমে কিন্তু আমরা হৃদরোগকে অনেকটা প্রিভেন্ট করা যায়, এবং অনেক উন্নত দেশে কিন্তু হৃদরোগের সংখ্যা কমে আসছে। এইভাবে প্রিভেন্টিভ মেজার নেওয়ার কারণে কিন্তু ওদের কমে আসছে, কিন্তু আমাদের দেশে দুঃখজনক যে বেড়েই যাচ্ছে হৃদরোগ। আমি তাদেরকে বলে থাকি, যেমন আজকেও আমি আমার এলাকায় একটা রোগী এসেছিলেন, তাকে আমি 3টে রিং পরিয়েছি। পরানোর পরের দিনে আমি ওনাকে হাঁটালাম এবং জোরে জোরে আমি বললাম যে আপনি আর্মির মতো হাঁটেন, জোরে জোরে হাঁটেন। এবং উনি জোরে জোরে হেঁটে এত কমফোর্ট ফিল করলো। আমি বললাম এই জিনিসটা আপনি প্র্যাকটিস করবেন, আপনার কোনো রেস্ট দরকার নাই, আপনি কাজের মধ্যে থাকবেন, এক্সারসাইজ করবেন, যেই কাজ করছিলেন করবেন, হাঁটা চলাফেরা, শোয়া বসা, রুকু সেজদা সব কিছু। অনেকের ধারণা যে সেজদা করলে হয়তো রিংটা খুলে আসে কিনা, অথবা নোয়ার পর কোনো সমস্যা হয় কিনা। আর কোনো সমস্যা হয় না, এবং আপনি নর্মাল যেন অ্যাক্টিভিটিস করতে পারেন, এই জন্যই কিন্তু আমরা রিং বসাই। শুধু একটু আমি শুরুতে বলেছি যে আমাদের কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করার জন্যই কিন্তু আমরা রিং বসাই। তার জীবনের, আমরা বলি যে যখন একজন হার্টের রোগী হয়, তার হাঁটলে বুকে ব্যথা হয়, সে যেন একটা কাচের ঘরের মধ্যে বন্দি, একটু এদিক সেদিক গেলে কাচের ধাক্কা লাগবে, হয় তার কাজ ভেঙে যাবে অথবা তার শরীর ইনজুরি হবে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে থাকে যখন হার্টের ব্লক থাকে। এবং রোগীর হাঁটলে চলাফেরা করলে যখন বুকে ব্যথা হয় তখন সিচুয়েশনটা এরকম। আর যখন আমরা রিং পরাই বা বাইপাস করা হয়, তার লাইফটা একদম এত আরাম, সে বলে যে এখন তো আমার কোনো পেইন নেই। এবং অনেক পেশেন্টের এত স্যাটিসফ্যাকশান, মানে ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশান, তারা সাথে সাথে যে কমফোর্ট ফিল করে, যে তারা মানে অনেক ডিজিজে কিন্তু আমরা কিওর করতে পারি না। যেমন ধরেন ক্যান্সার রোগী বলেন, অনেক ক্যান্সার রোগী আমরা নির্মূল করতে পারি না, বা লিভারের যদি সিরোসিস ডেভেলপ করে, ব্রেনের স্ট্রোক ডেভেলপ করে। কিন্তু হার্টের অনেক ক্ষেত্রে এই চিকিৎসাগুলো খুব রিওয়ার্ডিং, মানে অ্যাটাক হয় নাই, তার পেইন হচ্ছিল, তারপর একদম কিওর হয়ে গেল, তখন উনি ইচ্ছা মতো হার্টে চলাফেরা করে সব কিছু করতে পারে। তো এই ইনস্ট্যান্ট যে সাকসেস বা ইনস্ট্যান্ট রিলিফ পেইনের, এটা রোগীরা ফিল করে এবং বেশ তারা খুশি হয় আর কি চিকিৎসা পাওয়ার পরে আর কি।